বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে ফারুক। এদিকে বাগেরহাটে বিএনপি দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত 50। জানাবো, শুধু কাগজে নয়, আইনি ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ, বলছেন হেলাল উদ্দিন। এবং সর্বশেষ জানাবো, ইউনূস সরকারের প্রতি মানুষের বিশ্বাস উল্টে গেছে, বলছেন গোলাম মাওলা রনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে ফারুক। সংসদ নির্বাচনের তারিখ আজকেই ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সমাবেশে বলেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, কেননা যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। হাসিনার বিচার আপনারা করেন, কোনো আপত্তি নেই, এই বাংলাদেশে প্রত্যেক নিপীড়নকারীর বিচার হবে ইনশাল্লাহ। সমাবেশে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি নেতা ফারুক বলেন, ইনশাল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তার পরিণামে পেয়েছেন ফাঁসি। 2014 সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনে অংশ না নিত, তখন একমাত্র আল্লাহ ছাড়া শক্তি ছিল না ওই নির্বাচন করার। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হয়েছেন, সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পৌঁছিয়ে দিয়েছে। বিএনপি এই নেতা বলেন, যারা 71-এর স্বাধীনতা মানে না, যারা ডক্টর ইউনূসের নির্বাচন মানে না, তারা এখন ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, নির্বাচন ইনশাল্লাহ হবে। বঙ্গোপসাগরে যেমন বাদ দেওয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেউ করতে পারবে না। দলে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা সেনবাগে এমপি হতে চান, দয়া করে জনগণের কাছে যান, বিভেদ সৃষ্টি করে নতুন লোক আমদানি করে এই দেশে রাজনীতি করা কঠিন হবে। বাগেরহাটে বিএনপি দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত 50। বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা। এর সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারে অন্তত 20টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। বিভিন্ন সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইউনিয়নের বেদবুনিয়া পাকা রাস্তার মাথায় মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক সহ 11 জনকে মারধর করেন। ওই রাতেই আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার বিকেলে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের লোকজন পুলিশের অনুমতিতে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের জন্য জড়ো হলে আব্দুল আলিম হাওলাদারের লোকজন অতর্কিতভাবে সাজারুল ইসলাম সাজু ও তার লোকজনের উপর হামলা করে। এতে সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু সহ কয়েকজন গুরুতর আহত হয়। এই হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে সাজারুল ইসলাম সাজু ও তার লোকজন আব্দুল হালিমের লোকজনের উপর হামলা করে। তারা আব্দুল আলিমের বসতবাড়ি সন্ন্যাসী বাজারের 20টি দোকান ভাঙচুর করেন। বিকেল 5:30টার দিকে সন্ন্যাসী বাজারে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু, সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম ও তার লোকজন দফায় দফায় আব্দুল আলিমের লোকজনকে ধাওয়া করে এবং মারধরের চেষ্টা করছে। বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করেছে। আর বাজারের পাশে থাকা দুটি ভবনের ছাদ থেকে সাজুর লোকজনের উপর ইট ছুড়ছেন আব্দুল আলিম হাওলাদারের লোকজন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও ক্ষুব্ধ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থলে আসেন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কয়েক মিনিটের জন্য শান্ত হলেও পরে পুলিশের সামনে আবারও লাঠিসোঁটা নিয়ে দোকান ও পাশে থাকা আব্দুল আলিমের বসতবাড়ি ভাঙচুর করেন। সবশেষে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি শান্ত রাখতে। উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়েছে, কয়েকজন আহত হয়েছেন, আমরা তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম বলেন, সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের বিপুল জনপ্রিয়
নির্লজ্জতা দেখে তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী নিজেদের ভরাডুবি ভেবে নির্বাচন বানচাল করার জন্য আমাদের লোকদের উপর হামলা করে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু ও মজনুর নেতৃত্বে এই হামলা হয়। মল্লিকের বের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পুলিশ আসছিল রামপাল থানা থেকে। পুলিশের সামনে আব্দুল আলিমের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। সংঘর্ষে আহত ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু বলেন, প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আব্দুল আলিম হাওলাদারের লোকজন আমাদের হামলা করে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে, কিন্তু তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। এ বিষয়ে কথা বলার জন্য সভাপতি প্রার্থী আব্দুল আলিম হাওলাদারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় অন্তত 3 সংবাদকর্মী আহত হয়েছেন। শুধু কাগজে নয়, আইনি ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ, বলছেন হেলাল উদ্দিন। জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয়, আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, নতুবা 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামো জাতীয় রূপরেখার মতো জুলাই সনদ শুধু এক টুকরো কাগজ হিসেবেই পড়ে থাকবে। তিনি বলেন, গত বছরের 3রা আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। এদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা চালিয়ে রাজপথে রক্তে রঞ্জিত করে। রাজধানীর অলিগলিতে লাশের সারি, রক্তের গন্ধ, বুলেটের আওয়াজ, অস্ত্রের মহড়া। এত কিছুর পরও ছাত্র জনতা রাজপথ ছাড়েনি। জীবনের মায়া বিসর্জন দিয়ে দেশপ্রেম ধারণ করে দেশ থেকে আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। ছাত্র জনতা 36 দিনের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করা হয়। বিপ্লবী সরকার থেকে বিপ্লবের রাষ্ট্র স্বীকৃতি আদায় করতেও দীর্ঘ 1 বছর লেগে গেছে, কারণ সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর স্তরে স্তরে বসে আছে। সরকার চলতি বছরের 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের কাছে ছাত্র জনতার দাবি, এই জুলাই ঘোষণাপত্রের অবশ্যই আইনি ভিত্তিতে রূপ দিতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই শহীদদের স্মরণে এমন মহৎ উদ্যোগের জন্য ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে নায়েবে আমির জামায়াত ইসলামী 4 দফা কর্মসূচির একটি সমাজসেবা ও সমাজ সংস্কার, যে কোনো সামাজিক সংগঠন সমাজসেবা কর্মসূচির উদ্যোগ নিলে জামায়াত ইসলামী সহযোগিতা ও সমর্থন জানাবে। জামায়াতের রাজনৈতিক কর্মসূচি তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি, কিন্তু জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র সহ মানুষের যে কোনো প্রয়োজনে সবার আগে সবসময় পাশে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়াবে। এ সময় তিনি বলেন, জনগণ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তবে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। ইউনূস সরকারের প্রতি মানুষের বিশ্বাস উল্টে গেছে, বলছেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বর্ষপূর্তি হতে চলেছে, অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর 12টি মাস চলে গেছে। এই 12টি মাসে তিনি যে কথাগুলো বলেছেন, যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তার সরকারের কর্মকাণ্ডের যে বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন, তা জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি। তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, তা এখন রিভার্স হয়ে গেছে, মানে একেবারে উল্টো হয়ে গেছে। যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে, আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে। ফলে কি হলো, তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। গোলাম মাওলা রনি বলেন, তার সাথে যারা আছেন তারা কেউ কি তার পরামর্শদাতা, কেউ কি তার বন্ধু, বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন, তার পরামর্শ নেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, বা উপদেষ্টার কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত পরিবর্তন করেন, এরকম কোনো লজিক আমরা দেখতে পাইনি। ডক্টর ইউনূস তাদের বিশ্বাস করেন, রিলাই করেন, কিংবা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপ্রেজেন্ট করেন। আমার কাছে সেটা মনে হয়নি। উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মালিশ করতে চান, তেল দিতে চান, তার কথার সঙ্গে কমপ্লাই করতেছেন এবং আন্দাজে ডক্টর ইউনূস একটা কথা বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।